আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। বোর্ডে লেখাটা দেখে আসলে বুঝতে পারতেছো টপিকটা কি। এটা হচ্ছে যে এইচএসসি 26 যারা ইঞ্জিনিয়ারিং দিতে চাচ্ছ, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, হোয়াট টু ডু মানে কি। এখানে কিন্তু কোনো আর স্পেসিফিকেশন নাই যে তোমরা কোথায় আছো কি আছো না। তুমি যেই পজিশনে আছো, যেখান থেকে ভিডিওটা দেখতেছো, যেই জায়গা থেকে দেখতেছো সেইখান থেকে বলতেছি। জাস্ট লক্ষ্য করো, আজকের কথাগুলো আমার মনোযোগ দিয়ে শোনো, ইমপ্লিমেন্ট করার ট্রাই করো, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবা। ইনশাল্লাহ তোমরা যদি চেষ্টা করতে পারো। তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তোমাদেরকে নিয়ে আমি কথা বলতেছি, তো অবশ্যই আমার পরিচয়টা জানা দরকার, তাই না? তুমি একজন ডাক্তারের কাছে গেছো সলভের জন্য, বা একজন ডাক্তার তোমাকে পরামর্শ দিচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি না জানলে তো আসলে তুমি কিছু করতে পারবে না, বা তোমার কাছে আসলে ওনার কথাগুলা ভেইন মনে হবে। তো আমার নাম হচ্ছে শাহপরান, পড়াশোনা করছি তোমাদের অনেকের বা বাংলাদেশের প্রায় 80% ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের স্বপ্নের জায়গা বুয়েটে। আবার ওইখানেরই একটা মানে কি বলে যে টপ ডিপার্টমেন্ট, বা বলতে পারো যে অনেকেরই স্বপ্নের ডিপার্টমেন্ট ত্রিপলিতে, ব্যাচ 23। তো এখান থেকে আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স প্লাস অ্যাজ আ মেন্টর, যেহেতু আমি প্রিভিয়াস 2 বছর ধরে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মেন্টরিং করতেছি, তো দুইটাকে কম্বাইন করে তোমাদের জন্য কিছু কথা বলবো যে এই মোমেন্টে তোমাদের কি করা উচিত, হোয়াট টু ডু ফ্রম দিস মোমেন্ট। এখন এইখানে আমি আসলে তোমাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। এক হচ্ছে যাদের সিলেবাস শেষ, ঠিক আছে, যাদের সিলেবাস শেষ ওরা কি করবা। আরেক হচ্ছে যাদের সিলেবাস বাকি, সিলেবাস কি বলতো বহুত বাকি, তোমরা কি করবা, হোয়াট টু ডু। ঠিক আছে, তোমাদের দুই ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো ইভেন্চুয়ালি। এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি, আসলে এই দুই ক্যাটাগরি ছাড়া কিন্তু খুব বেশি স্টুডেন্ট নাই, বা প্রায় 80% স্টুডেন্টের মধ্যে মানে মানে 90 to 95% স্টুডেন্টকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আর বাকি যাদেরকে ভাগ করতে পারবো না ওরা আসলে লাইফে এইমলেস, তো ওদের কথা বলে কোনো লাভ নেই। তো দেখো আমাদের সিলেবাস কিন্তু শেষ যাদের, তাদের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, তোমরা এই যে তোমাদের মেইন এইচএসসি এক্সামের আগে এখন কিছু সময় আছে, অর্থাৎ তোমাদের জুনে কিন্তু এক্সাম, তাই না? তো জুনের আগে যেই টাইমটা তোমরা এখন পাচ্ছ, এই টাইমের মধ্যে তোমাদেরকে অ্যাটলিস্ট একটা কাজ করা ম্যান্ডেটরি আমি মনে করি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। প্লিজ এই জিনিসটা একটু করে রাখো, একবার করে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। একবার, মাত্র একবার হলেও করো। যে তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া আসলে পারতেছি না, বা আমার আরো রিভাইজ দেওয়া বাকি, এইচএসসির পড়া রিভাইজ দেওয়া বাকি, তারপরও বলবো যে একবার হলেও এটা করো, একবার হলেও এটা সলভ করো, যেখান থেকে পারো সলভ করো, নিজে সলভ করো, কারো হেল্প নাও, কারো কাছে ক্লাস করো, কোনো কোর্স করো, যা ইচ্ছা তাই করো। তারপরেও একবার হলেও ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা একবার সলভ করো, জাস্ট সিঙ্গেল ওয়ান টাইম। জাস্ট ওই ধারণাটা নেওয়ার জন্য কোয়েশ্চেনগুলো কি কি আসতে পারে, ওটা খুবই প্রয়োজন। জিনিসটা শুনতে অনেক সামান্য মনে হতে পারে, বা রিসেন্ট টাইমে আসলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের পড়াশোনা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, যে আগে হয়তো এটা নিয়ে আসলে অনেক বেশি হাইপ ছিল, বা আগে আসলে জিনিসটা বেশি কার্যকর ছিল, বাট এখন কার্যকর না। কথাটা ভুল, কথাটা 100% ভুল। এখনো কোয়েশ্চেন ব্যাংকের গুরুত্ব ঠিক ততটাই আছে যতটা আগেও ছিল। বাংলাদেশের কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেনগুলো নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করো, অ্যাজ আ স্টুডেন্ট আমি যখন করতাম তখন আমি দেখছি যে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটাই সব থেকে বড় জিনিস। এটাকে বাইবেল বলা বা এটাকে একদম খেয়ে ফেলতে হবে এমন কিছু না, বাট দ্য ফ্যাক্ট ইজ বেস। একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার ভিত্তি কিন্তু এক জায়গায় থাকে। তুমি একটা বিল্ডিং বানানোর জন্য কিন্তু সব জায়গায় পিলার দাও না, তোমার কিন্তু একটা পার্টিকুলার জায়গায় যেখানে ভিত দিলে বা যেখানে ভিত্তিটা বানালে তুমি এরপরে যদি ছড়িয়ে পড়ো তারপরেও তোমার কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে সেই ভিত্তিটা, এই ভিত্তিটাকে ঠিক রাখো। এরপরে তুমি যদি আরো ছড়িয়ে পড়তে চাও, দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার ইজ নো ওয়ান টু রেস্ট্রিক্ট ইউ, তোমাকে রেস্ট্রিক্ট করার মতো কেউ নাই। আগে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা জাস্ট একবার হলো, আর যাদের একবার হয়ে গেছে তারা তো নো ম্যাটার, সমস্যা না। অনেকের এইচএসির আগে মানে এতদিনে হয়ে গেছেও, ঠিক আছে। তো আমি আসলে বেরামন সবার কথা চিন্তা করে বলতেছি, যদি একবার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ হয়ে যায়, ওকে ডান, এটা অবশ্যই করা লাগবে। এরপরে যদি পারো নিজে আসলে অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করে নিজেদের ঝালাই করে নিতে পারো, অথবা তোমাদেরকে আমি বলবো যে এটা যদি হয়ে যায় এরপর আসলে এইচএসসি তে আবার ব্যাক করে প্র্যাকটিস করাটাই বেটার, বা এইচএসসির জন্য মডেল টেস্ট দেওয়াটাই বেটার। কেন বলতেছি এই কথা? বিকজ গত বছর প্রশ্ন অনেক হার্ড হওয়ার পরেও, বা পরীক্ষা পদ্ধতি অনেক হার্ড হওয়ার পরেও, বুয়েটের কাট মার্ক দ্যাট ওয়াজ আপ টু, বুয়েটের কাট মার্ক কত বলো তো? আপ টু, আমি লাস্ট যতটুকু জানতে পেরেছি 89 দ্যাট ইজ হিউজ, দ্যাট ইজ হিউজ। আমরা এত কল্পনাও করি নাই, আমরা চিন্তা করেছিলাম 84 83। ইভেনচুয়ালি আমি যেই ব্যাচে এক্সাম দিয়েছি 23 ব্যাচের সময়, এইচএসসি 23 এর সময়, তখনও পরীক্ষা মোটামুটি হার্ড হয়েছে, বা
22-এর পরে হঠাৎ করে আবার ফুল নাম্বার 100 মার্কের এক্সাম হয়েছে, এর আগে 20 এক্সাম হয় নাই, 21-এর সময় অর্ধেকের চেয়েও কম এক্সাম হয়েছে, 22-এর সময় অর্ধেক নাম্বার এক্সাম হয়েছে, আমাদের সময় ফুল মার্কস এক্সাম হয়েছে, সিলেবাস ছোট হলেও তখনও একটা দেখা গেছে যে মানে রেজাল্টের মধ্যে একটা ফ্লাকচুয়েশন আসছে, 22-21-এর পরে 23 একটা ভালো রকমের একটা ধাক্কা খাইছে। তারপরেও তখন আমাদের যে কাটমার্ক ছিল আমাদের বুয়েটের, আমাদের সময় 23-এর সময় কাটমার্ক ছিল প্রায় 83.3% সামথিং, এরকম আমি লাস্ট পর্যন্ত শুনছিলাম, আই এম নট শিওর অ্যাবাউট, বাট তুমি বেয়ার অ্যামাউন্ট 85% ধরে নাও। তো ওই জায়গাতে 25-এর 89% ইটস আ হিউজ। অর্থাৎ তুমি বইটার স্বপ্ন দেখতেছো, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, ইউ হ্যাভ দ্যাট এভরি কি বলে ইকুইপমেন্ট ইন ইউর সেলফ, ইনগ্রেডিয়েন্ট, এলিমেন্টস সব আছে। তুমি ম্যাথ সলভ করতে পারো, তুমি প্রশ্ন বুঝতে পারো, তুমি ক্রিয়েটিভ প্রবলেম সলভিং করতে চাও, বা বলা যায় যে অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট বুয়েটের মতো একটা জায়গা তোমাকে ডিজার্ভ করে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি এই মার্কটা ক্যারি করতে না পারো, তুমি এক্সাম দিতে পারবা না। দ্যাট ইজ দ্য হার্শ রিয়ালিটি। সো যতই আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, প্রিপারেশন নাও, তুমি ইঞ্জিনিয়ারিং ধরো সাপোজ এইচএসসির আগে ফুল প্রিপারেশনে নিয়ে ফেলছো, তোমার 25-এর সাথে ধরো কোনো কোর্স করা আছে, এভরিথিং, বাট এনি হাউ ইউ নেভার নো, এনি হাউ তুমি যদি স্লিপ করো এইচএসসিতে, একদম শেষ। সো ওই জন্য ওভার কনফিডেন্ট না রেখে যদি তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ হয়ে যায়, ইফ ইউ হ্যাভ দ্য টাইম, এইচএসসির পড়াগুলো বারবার রিভাইজ দাও। এখন এইচএসসির পড়া পড়লে কি ভাই আমি অ্যাডমিশন বাকিদের থেকে পিছিয়ে চলে যাবো এই টাইমটার মধ্যে পড়লে? না। একটা জিনিস সহজ করে আমাকে উত্তর দাও যে এইচএসসিতে তুমি যে সূত্রগুলো পড়তেছো এগুলোই আবার অ্যাডমিশনে তুমি পড়বা, হয়তো সেখানে আরো কম সময়ের মধ্যে কম জায়গার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে, কিন্তু তোমার তো ওই একই জিনিস, একই সূত্র, তাহলে কেন তুমি ওইটার মধ্যে ফোকাস কম দিবা? বলো আমাকে। তুমি জাস্ট মাইন্ডসেট রাখবা যে আমি সূত্রটা পড়তেছি, এমনভাবে পড়বো, এমনভাবে রিভাইজ দেবো যাতে করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ফেজেও ইট হেল্পস মি, দ্যাটস ইট। গেল। তার মানে তোমরা যারা সিলেবাস শেষ করছো তোমাদের জন্য এতটুকু কাজ, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাকে সলভ করো, করার পরে যদি দেখো যে অ্যাডভান্স প্রবলেম সলভ করার মতো ইউ হ্যাভ দ্যাট ইনাফ টাইম, ইউ হ্যাভ দ্যাট ইনাফ ক্যাপাবিলিটি, বা এইচএসসির পড়া তোমার অনেক বেশি কমপ্লিটেড, তুমি এখন লাস্ট 1 মাস আগে বা 2 মাস আগে রিভাইজ দিলেও তোমার জন্য যথেষ্ট, এখন আসলে তোমার কাছে একটা বেয়ার অ্যামাউন্ট টাইম আছে, অ্যাডভান্স প্রবলেম সলভিং করতে পারো বা আর অন্যান্য জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো, ইট ডিপেন্ডস আপন ইউ। আর না হলে এইচএসসি প্র্যাকটিস করতে থাকো, আবার এইচএসসি পড়াগুলা বারবার রিভাইজ দাও। ওকে, ডান। যাদের সিলেবাস বাকি, সব থেকে বলা যায় যে বেশি সংখ্যক স্টুডেন্ট আসলে এই ক্যাটাগরির, যে যাদের আসলে সিলেবাস বাকি অনেক, মানে কি বলবো, কারণ এইচএসসি টাইম আসলে বলবেন পড়াশোনা তো করে না, তাই না? এইচএসসি সময় তো আসলে পড়াশোনা করে না, সো অবভিয়াসলি পড়াশোনা না করলে কি হবে, মারা তো খাবা। তো ওই জন্য যাদের সিলেবাস বাকি তাদের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, আগে সিলেবাস শেষ করো, কোনো কথা নাই, আগে সিলেবাস, চোখ বন্ধ করে আগে সিলেবাস শেষ করো ভাইয়া, আগে সিলেবাস শেষ করো। অ্যাডমিশনের কথা চিন্তা করা তোমার জন্য এখন গুনাহ, মনে রাখবা, তোমার এখন অ্যাডমিশনের জন্য চিন্তা করা তোমার জন্য হচ্ছে যে গুনাহ। তুমি এখন এটা চিন্তা করবা মানে হচ্ছে তুমি আসলে খুব বেরোগানো করতেছো, কারণ ওই যে একই কথা, 88.88%, 89% পাইতে হবে তোমাকে, বিকজ ইটস আ হিউজ প্র্যাকটিস ফিল্ড, ইটস এ হিউজ কম্পিটিশন ফিল্ড, কম্পিটিটিভ ফিল্ড। এখন তুমি এইচএসসিতে কম্পিট করতেছো হয়তো কলেজের স্টুডেন্টদের সাথে, মানে এইচএসসির ইন্টারনাল এক্সামগুলোতে, বোর্ড এক্সামে তুমি পুরো দেশের সাথে কম্পিট করবা, কিন্তু অ্যাডমিশনে তুমি পুরো দেশের ক্রিমড স্টুডেন্টের সাথে কি বলে যে কম্পিট করবা, সেই ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আসলে তোমার কি বলবো, তুমি সবথেকে ক্রিমড বা ভালো স্টুডেন্টের সাথে কম্পিট করবা। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার প্রিপারেশনের জন্য তোমার আগে সিলেবাসটা শেষ করা লাগবে, তাই না? সিলেবাসটা আগে শেষ করো, দেন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা যাই করো, হাবিজাবি যাই করো। তো এতটুকু হচ্ছে যে একদম সিম্পল ভাষায় তোমাদের জন্য গাইডলাইন। সিলেবাস শেষ করার ক্ষেত্রে তুমি যে জিনিসগুলো মাথায় রাখবা, তোমার মেইন টপিকগুলো যাতে সব পড়া হয়, মেইন টপিকগুলো বারবার যাতে সবগুলো পড়া থাকে, টু দ্য পয়েন্ট এন্ড প্রিসাইজ। তুমি আমাকে জাস্ট একটা জিনিস এনশিওর করবা যে ভাই আমি এইচএসসি থেকে যখন অ্যাডমিশনে ট্রানজিট করব, ওই ট্রানজিট মোমেন্টে আমার এইচএসসির কোনো টপিক নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের কনফিউশন নাই, আমি সবগুলো পারি, বেয়ার অ্যামাউন্ট সবগুলো আমি পারি। হ্যাঁ, কিছু টপিক আসলে একটা হিউম্যান ব্রেইনের পক্ষে তো আসলে সবকিছু সমানভাবে পারা সম্ভব না, এটা সবার ক্ষেত্রেই সত্য, কিন্তু চেষ্টা করবা ওই ইফিসিয়েন্সিটাকে 10 to 100% বা 90% কাছাকাছি নিয়ে যেতে, তারপরেও তুমি একটা ভালো পজিশনে ভালো রেজাল্ট করতে পারবা। দ্যাটস দ্য পার্ট। তো এখন আসো, এই জিনিসটা যদি করতে পারো, সিলেবাস শেষ, সিলেবাস তোমাদের হচ্ছে যে কি বলে যে যাদের বাকি তাদের ক্ষেত্রে এই জিনিসটা আগে সিলেবাস শেষ করো, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউরসেলফ। দেন যদি তোমার কাছে সময় থাকে, ইফ ইউ হ্যাভ দ্যাট ইনাফ অ্যামাউন্ট অফ টাইম, দেন অবভিয়াসলি তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো, সমস্যা নেই, যদি তোমার কাছে সময়টা থাকে। সো এতটুকুই থাকবে তোমাদের জন্য আজকের জন্য কথা। নেক্সট হয়তো তোমাদের এই 26 ব্যাচের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ফেজে ইনশাল্লাহ আর অনেক ভিডিও আসবে, আর অনেক গাইডলাইন আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, পড়াশোনার সাথে থেকো।
তোমাদের সকলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।